আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 23 এপ্রিল 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে পলাতক প্রবাসীদের নিয়ে নতুন আইন, ফেরত দেওয়া হবে টিকিটের অর্থ। কৃষি বর্জ্য দিয়ে করা যাবে পানি শোধন, ওমানি নারীর চমক জাগানো আবিষ্কার। হরমুজ প্রণালীতে উত্তেজনা, ওমান উপকূল থেকে 2টি জাহাজ জব্দ করল ইরান। বিমানবালার সঙ্গে তুমুল ঝগড়া, রানওয়ে থেকে বিমান ফিরিয়ে নামানো হলো যাত্রীকে। কুয়েতে প্রবেশে জটিলতা ও ভোগান্তি, প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল দূতাবাস। দেশের সোনার দামে বড় পতন, ভরিতে কমল 3,000 টাকার বেশি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে কর্মরত প্রবাসী কর্মীদের কর্মস্থল ত্যাগের বা পলাতক রিপোর্ট নিয়ে নতুন সুবিধার কথা ঘোষণা করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সাধারণ নিয়মে পলাতক কর্মীকে দেশে ফেরাতে নিয়োগদাতাকে আগেই বিমান ভাড়ার সমপরিমাণ অর্থ মন্ত্রণালয়ে জমা রাখতে হবে। নতুন ঘোষণায় বলা হয়েছে, কোনো কর্মীর বিরুদ্ধে অন্যায়ভাবে বা ভুলবশত পলাতক রিপোর্ট করা হলে তিনি আনুষ্ঠানিকভাবে আপিল করতে পারবেন এবং যাচাই বাছাই শেষে অনুমোদিত হলে নিয়োগদাতা তার জমা করা অর্থ ফেরত পাবেন। এতে মিথ্যা রিপোর্টের বিরুদ্ধে প্রবাসীদের আইনি লড়াইয়ের পথ আরও সহজ হল। ওমানে কর্মরত প্রবাসীদের জন্য কর্মক্ষেত্রে পলাতক রিপোর্ট একটি বড় উদ্বেগের বিষয়। অনেক সময় ভুল বোঝাবুঝি বা বিরোধের জেরে নিয়োগদাতারা কর্মীদের বিরুদ্ধে এ ধরনের রিপোর্ট করে দেন। নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়ায় প্রবাসী কর্মীদের দেশে ফেরানোর জন্য বিমান ভাড়ার সমপরিমাণ অর্থ নিয়োগদাতাকে মন্ত্রণালয়ে জমা রাখতে হয়। এবার সেই জমা রাখা টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়ে নতুন একটি সুবিধার কথা ঘোষণা করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। নতুন ঘোষণা অনুযায়ী প্রবাসীদের জন্য সবচেয়ে স্বস্তির জায়গাটি হল তাদের অভিযোগ জানানোর সুযোগ। কোনো কর্মীর বিরুদ্ধে যদি অন্যায়ভাবে বা ভুলবশত কর্মস্থল ত্যাগের রিপোর্ট করা হয় এবং সেই প্রবাসী যদি মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা আপিল দায়ের করেন, তবে সেটি সমাধানের পথ এখন আরও সুনির্দিষ্ট। কর্মীর সেই আপিল যদি মন্ত্রণালয়ের সিস্টেমে যাচাই বাছাই শেষে অনুমোদিত হয়, তবে নিয়োগদাতা তার জমা করা অব্যবহৃত অর্থ ফেরত পাবেন। এর ফলে মিথ্যা বা হয়রানিমূলক রিপোর্টের ক্ষেত্রে প্রবাসী কর্মীদের আপিল করে নিজেদের অবস্থান প্রমাণের আইনি প্রক্রিয়ারও স্বচ্ছ হল। পাশাপাশি কোনো নিয়োগদাতা যদি নিজ উদ্যোগে কোনো কর্মীর পলাতক হওয়ার রিপোর্ট বাতিলের আবেদন করেন এবং মন্ত্রণালয় সেটি অনুমোদন করে, তাহলেও তিনি টিকিটের টাকা ফেরত পাবেন। এছাড়া অনেক প্রবাসী কর্মী আইনি জটিলতা শেষে সম্পূর্ণ নিজস্ব অর্থ নিয়ে টিকিট কেটে দেশে ফিরে যান। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, কোনো প্রবাসী যদি সম্পূর্ণ নিজের খরচে ওমান ত্যাগ করেন এবং সিস্টেম অনুযায়ী তার ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি যদি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে যায়, তবে ওই কর্মীর নামে জমা থাকা টিকিটের টাকা নিয়োগদাতাকে ফেরত দেওয়া হবে। অর্থাৎ কর্মীর দেশে ফেরার ক্ষেত্রে মন্ত্রণালয়ের তহবিলের টাকা ব্যবহার না হলে তা আর আটকে থাকবে না। এর বাইরে আইনি সময়সীমার একটি শর্ত রাখা হয়েছে। পলাতক রিপোর্টের পর যদি 4 বছর পার হয়ে যায় এবং সেই অর্থ যদি মন্ত্রণালয় তহবিলে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, তবে নিয়োগদাতা তা ফেরত চাইতে পারবেন। তবে এই আবেদন কোনোভাবেই রিপোর্ট হওয়ার 9 বছরের বেশি সময় পার হওয়ার পর করা যাবে না। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। শিল্প কারখানায় বর্জ্য ও দূষিত পানি শোধনে টেকসই এবং পরিবেশ বান্ধব এক যুগান্তকারী উদ্ভাবনের জন্য ওমানের জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন তরুণী গবেষক আবরার সাইদ আল আজমি। সোহার বিশ্ববিদ্যালয়ের এই প্রভাষক তার গবেষণায় খেজুর গাছের উচ্ছিষ্ট আয়রন অক্সাইড ব্যবহার করে দূষিত পানি থেকে ফেনল নামক ক্ষতিকর উপাদান দূর করার নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। তার এই অসামান্য গবেষণার জন্য তিনি তরুণ গবেষক হিসেবে পুরস্কার লাভ করেছেন। শিল্প কারখানার বর্জ্য ও দূষিত পানি শোধনের টেকসই এবং পরিবেশ বান্ধব এক যুগান্তকারী উদ্ভাবনের জন্য ওমানের জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন এক তরুণী গবেষক। সোহার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবরার সাইদ আল আজমি তার এই অসামান্য গবেষণার জন্য
রিসার্চ অ্যান্ড ইনোভেশন অথরিটি আয়োজিত 12তম জাতীয় গবেষণা পুরস্কারে পরিবেশ ও জৈব সম্পদ বিভাগে তরুণ গবেষক পুরস্কার লাভ করেছেন। তার এই উদ্ভাবন ওমানের পরিবেশ বিষয়ক উদ্ভাবনী চিন্তাধারার প্রসারে নতুন মাত্রা যোগ করেছে। আবরারের এই গবেষণার মূল বিষয়বস্তু হল শিল্প কারখানার দূষিত পানি থেকে ফেনল নামক ক্ষতিকর দূষক উপাদান দূর করার নতুন এক পদ্ধতি আবিষ্কার। এ প্রক্রিয়ায় তিনি খেজুর গাছের উচ্ছিষ্ট বা বায়োমাস এবং আয়রন অক্সাইড থেকে তৈরি এক বিশেষ ধরনের ন্যানো কম্পোজিট ব্যবহার করেছেন। সোহার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের গবেষণাগারে পরিচালিত এই গবেষণায় মূলত কৃষি বর্জ্যকে অত্যন্ত মূল্যবান ও পরিবেশ বান্ধব পরিশোধন উপাদানে রূপান্তরিত করা হয়েছে, যা দূষিত পানিকে কার্যকরভাবে বিশুদ্ধ করতে সক্ষম। গবেষণায় দূষণমুক্ত করার ক্ষেত্রে তাপমাত্রা, পিএইচ মাত্রা এবং ঘনত্বের মতো গুরুত্বপূর্ণ পরিবেশগত বিষয়গুলো খতিয়ে দেখা হয়েছে। আবরার সাইদ আল আজমি জানান, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 7.8 পিএইচ মাত্রার অনুকূল পরিবেশে এই ন্যানো কম্পোজিট 80.3% পর্যন্ত দূষণ দূর করতে সফল হয়েছে। আরও বিশ্লেষণে দেখা গেছে প্রক্রিয়াটি অত্যন্ত স্থিতিশীল এবং এতে ব্যবহৃত উপাদানটি একাধিকবার পুনরায় ব্যবহারযোগ্য। স্থানীয়ভাবে সহজলভ্য কৃষি বর্জ্য ব্যবহার করে এমন পরিবেশ বান্ধব সমাধান ওমানের সম্পদের সুষ্ঠু ব্যবহার চর্চাকে আরও বেগবান করবে বলে মনে করা হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। হরমুজ প্রণালীর ওমান উপকূল থেকে দুটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে ইরানের নৌবাহিনী। জব্দ হওয়া জাহাজ দুটির একটি লাইবেরিয়ার পতাকাবাহী এবং অপরটি পানামার পতাকাবাহী জাহাজ। ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজ দুটি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছিল, আর এই কারণেই সেগুলোকে জব্দ করা হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীর ওমান উপকূল থেকে দুটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে ইরানের নৌবাহিনী। বুধবার এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। জব্দ দুই জাহাজের একটি আফ্রিকার দেশ লাইবেরিয়ার পতাকাবাহী নাম এপামিনোন্দাস এবং অপরটি পানামা পতাকাবাহী জাহাজ এমএসসি ফ্রান্সিসকা। এপামিনোন্দাস জাহাজের কর্তৃপক্ষ রয়টার্সকে এই প্রসঙ্গে বলেছেন, তাদের জাহাজটি প্রণালীর ওমান উপকূল থেকে 20 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে থাকা অবস্থায় ইরানি নৌবাহিনীর গুলির শিকার হয়। তবে এতে জাহাজটির বড় কোনো ক্ষতি হয়নি, কেউ নিহত বা আহত হয়নি। তবে ইরানের নৌবাহিনীর হাতে নিজেদের জাহাজ জব্দের ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি এমএসসি। এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি জানিয়েছে, জাহাজ দুটি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছিল। এ কারণে জব্দ করা হয়েছে এগুলোকে। 167 কিলোমিটার দীর্ঘ এই হরমুজ প্রণালী পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য এই জলপথ খুবই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানি বাজারের মোট সরবরাহের প্রায় 1/4 পণ্য এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফ্লাইটে বিমানবালার সঙ্গে অশোভন আচরণ এবং সহযাত্রীদের বিরক্ত করার অভিযোগ উড্ডয়নের আগ মুহূর্তে এক নারী যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে। চীনের চংকিং থেকে মালয়েশিয়ায় কুয়ালালামপুরগামী ফ্লাইটে এই ঘটনা ঘটে। ফ্লাইটে বিমানবালার সঙ্গে অশোভন আচরণ এবং সহযাত্রীদের বিরক্ত করার অভিযোগে এক নারী যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। বুধবার চীনের চংকিং থেকে মালয়েশিয়ায় কুয়ালালামপুরগামী ফ্লাইটে এই ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে উড্ডয়নের প্রস্তুতিতে থাকা উড়োজাহাজটি রানওয়ে থেকে পুনরায় বোর্ডিং বেতে ফিরে নিতে বাধ্য হন পাইলট। পরবর্তীতে বিমানবন্দর পুলিশ এসে ওই নারীকে জোরপূর্বক ফ্লাইট থেকে সরিয়ে নেয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানে আরোহণের পরপরই ওই নারী যাত্রী অত্যন্ত উচ্চস্বরে মুঠোফোনে কথা বলছিলেন। এতে আশপাশের জন্য যাত্রীদের সমস্যা হওয়ায় একজন অচেনা বিমানবালা তাকে বিনীতভাবে গলার স্বর নামিয়ে কথা বলার অনুরোধ করেন। কিন্তু এতে ওই নারী যাত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং দাবি করেন যে ওই বিমানবালাকে তার সঙ্গে চীনা ভাষায় কথা বলতে হবে। পরিস্থিতি সামাল দিতে পাশে থাকা একজন সহযাত্রী দুভাষী হিসেবে এগিয়ে এলেও ওই নারী যাত্রী শান্ত হওয়ার বদলে তার ওপরেও চড়াও হন। উড়োজাহাজ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিমানে থাকা পার্সার বা প্রধান কেবিন ক্রু এগিয়ে আসেন এবং তাকে শান্ত হওয়ার শেষ সুযোগ দেন। যথাযথ আচরণ না করলে তাকে ফ্লাইট থেকে অফলোড বা নামিয়ে দেওয়া হতে পারে বলে সতর্ক করা হলেও ওই নারী ঔদ্ধত্য প্রদর্শন করেন
এবং তাকে নামিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন। যাত্রী ও ক্রুদের নিরাপত্তার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত ক্যাপ্টেন বিমানটি পুনরায় ফিরে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। বর্তমান পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশে জটিলতায় পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী যেসব বৈধ সিভিল আইডিধারী বিদেশি নাগরিক 6 মাসের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করায় কুয়েতে ফিরতে পারছেন না, তাদের জন্য 3 মাসব্যাপী মেয়াদী ইলেকট্রনিক লিভ পারমিট প্রদান করা হবে। এছাড়া ভিন্ন এন্ট্রি ভিসা ধারণকারী যেসব বিদেশি নাগরিক বর্তমান পরিস্থিতির কারণে প্রবেশ করতে পারেননি, তাদের ভিসার মেয়াদ আর বাড়ানো হবে না, তাদের নতুন করে প্রবেশ ভিসার জন্য আবেদন করতে হবে। উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশের জটিলতায় পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নতুন নির্দেশনা জারি করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার দূতাবাসের সচিব মোহাম্মদ শোয়েবুল ইসলাম তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যেসব বিদেশি নাগরিক 6 মাসের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন এবং কুয়েতে ফিরতে পারছেন না, তাদের জন্য 3 মাস মেয়াদী ইলেকট্রনিক লিভ পারমিট প্রদান করা হবে। 28 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই পারমিটের মাধ্যমে সিভিল আইডির মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রতিরোধ করা সম্ভব হবে। এ উদ্দেশ্যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থা ইতিমধ্যে সমন্বয় করা হয়েছে। এছাড়া চাকুরি, গৃহকর্ম, পারিবারিক পুনর্মিলন সহ বিভিন্ন ধরনের এন্ট্রি ভিসা ধারণকারী যেসব বিদেশি নাগরিক বর্তমান পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে পারেননি, তাদের ভিসার মেয়াদ আর বাড়ানো হবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা আবেদনকারীকে প্রচলিত নিয়ম মেনে নতুন করে প্রবেশ ভিসার জন্য পুনরায় আবেদন করতে হবে। ভিসা ইস্যু পুনরায় শুরু হওয়ার ঘোষণার পর থেকে এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩,২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের 22 ক্যারেট সোনার ভরি এখন 2,47,000-এর নিচে এবং 2,46,997 টাকায় নেমে এসেছে। বাজুস জানিয়েছে, বিশ্ববাজারে আন্তর্জাতিক সোনার দাম কমে যাওয়ার কারণেই স্থানীয় বাজারে এই দাম কমানো হয়েছে। দেশের বাজারে সোনা ও রূপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩,২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ভালো মানের সোনার ভরি কমে 2,47,000-এর নিচে নেমে এসেছে। বুধবার যা ছিল 2,50,193 টাকা। নতুন এই দাম বৃহস্পতিবার সকাল 10টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারের দাম কমানো হয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,46,927 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,35,671 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,02,020 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,64,521 টাকা। সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রূপার দামও। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম কমে হয়েছে 5,715 টাকা। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। এরপর মূল্য সমন্বয় দর ওঠানামা করতে থাকে। এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমে $4,700 নেমে গেছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে পলাতক প্রবাসীদের নিয়ে নতুন আইন, ফেরত দেওয়া হবে টিকিটের অর্থ। কৃষি বর্জ্য দিয়ে করা যাবে পানি শোধন, ওমানি নারীর চমক জাগানো আবিষ্কার। হরমুজ প্রণালীতে উত্তেজনা, ওমান উপকূল থেকে 2টি জাহাজ জব্দ করল ইরান। বিমানবালার সঙ্গে তুমুল ঝগড়া, রানওয়ে থেকে বিমান ফিরিয়ে নামানো হলো যাত্রীকে। কুয়েতে প্রবেশে জটিলতা ও ভোগান্তি, প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল দূতাবাস। দেশের সোনার দামে বড় পতন, ভরিতে কমল 3,000 টাকার বেশি। এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।